আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শান্তা আমাদের দেশের অনেক বড় একটি ব্র্যান্ড। আমার এই অনলাইন কমিউনিটিতে অনেক নতুন ইনভেস্টর আছেন, অনেক ভাই আছেন প্রবাসী যারা বিদেশে থাকেন। এরকম অনেকে আমাকে ইনবক্স করে এবং ইনবক্স করে বলে যে রাফিক ভাই, আমি মিউচুয়াল ফান্ডে শিফট করি। তাদের কাছে আমি যখন জানতে চাই যে ভাই আপনি কোন ফান্ডে শিফট করেন, একটা কমন আনসার আসে, যেটা হলো শান্তার ব্যালেন্স ফান্ড। এই ফান্ডটির এত পপুলারিটির কারণ হচ্ছে এর মার্কেটিং ইঞ্জিন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মিউচুয়াল ফান্ড মার্কেটিং এ এত টাকা পয়সা খরচ করে না, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন শান্তা মিউচুয়াল ফান্ডের অনেক অ্যাড বা প্রমোশন আপনার সামনে আসে। টিবিএস এর যে স্টক মার্কেট সংক্রান্ত অনুষ্ঠানটি রয়েছে, টিবিএস মার্কেট, এই অনুষ্ঠানটির অফিসিয়াল স্পন্সর শান্তা মিউচুয়াল ফান্ড। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। শান্তা মিউচুয়াল ফান্ড অনেক ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইনও করেছে। আমাদের দেশের টপ যে পডকাস্টগুলো আছে সেখানেও তারা স্পন্সর করেছে। অনেক মার্কেটিং এর মাধ্যমে এই ফান্ডটি এত পপুলার হয়েছে। এত পপুলার হওয়ার পরেও এই ফান্ডটির পারফরমেন্স আটারলি ডিসঅ্যাপয়েন্টিং। এই ফান্ডটি 8 বছর ধরে মার্কেটে আছে এবং 80 কোটি টাকা ম্যানেজ করছে। গত 8 বছরে এই ফান্ডটির সিএজিআর 6.21%। মানে কি, এই ফান্ডে ইনভেস্ট করে তাদের ইনভেস্টররা ইনফ্লেশনকে বিট করেনি এবং কি ব্যাংক এফডিআর এর রিটার্নকেও বিট করেনি। একজন ইনভেস্টর 8 বছর আগে যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করত, আজকে তার রিটার্ন বেটার হতো কোনো স্টক মার্কেটের ভলাটিলিটি ছাড়া। আজকের ভিডিওতে আমরা এই ফান্ডটিকে ডাইসেক্ট করব এবং দেখব লাস্ট কোয়ার্টারে এই ফান্ডটি কি কি স্টক কিনেছে। আজকের ভিডিওটি শান্তা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টরদের জন্য কাজে আসবে এবং আমার মতো অনেক যারা রিটেল ইনভেস্টর আছে, যারা এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওগুলোকে ট্র্যাক করতে পছন্দ করে, তাদেরও কাজে আসবে। এই ভিডিওতে আমি অনেক ডাটা নিয়ে কথা বলবো এবং এই ফান্ডটি নিয়ে অনেক ক্রিটিক্যাল কথা বলবো। আমার যদি কোনো ভুল হয়ে যায় আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন। যদি মেজর কোনো বড় রকমের ভুল করে ফেলি তাহলে আমি একটা ফলো আপ দিব, সেই ভিডিওতে বিষয়গুলো ক্লিয়ার করে দেব। আর যদি মাইনর কোনো মিস্টেক হয় তাহলে আমি আমার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তা ক্লিয়ার করে দেব। এইখানে যদি কোনো ভুল হয় তাহলে সেটা ইন্টেনশনাল বা ইচ্ছা করে করা হয়নি। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মেইন অ্যানালাইসিসে চলে যাই। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা 6টা চ্যাপ্টারে সাজানো হয়েছে এবং একটি এডিশনাল চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব শান্তা ব্যালেন্স ফান্ডের পারফরমেন্স আমাদের ডিএস ইন্ডেক্স এবং অন্যান্য ফান্ডের সাথে তুলনা করে দেখব। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখব এক্সিট এবং রিব্যালেন্সিং, এই ফান্ডটা লাস্ট কোয়ার্টারে কি কি স্টক বিক্রি করলো এবং রিব্যালেন্স করলো। তৃতীয় চ্যাপ্টারে আমরা দেখব নিউ অ্যালোকেশন, শান্তা মিউচুয়াল ফান্ড লাস্ট কোয়ার্টারে কি কি স্টক কিনলো। চতুর্থ চ্যাপ্টারে আমরা দেখব আনচেঞ্জ হোল্ডিং, যেসব স্টক তারা গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে আনচেঞ্জ রয়েছে, তারা এই স্টকগুলা কিনেও নি, বিক্রিও করেন। পঞ্চম চ্যাপ্টারে আমরা ফুল পোর্টফোলিওটার একটা রিভিউ করব এবং এটা দেখব তাদের প্রত্যেকটা স্টকের কেনা দাম কত, কি দামে এই স্টকগুলা তাদের পোর্টফোলিওতে রয়েছে। ষষ্ঠ চ্যাপ্টারে আমরা এই পুরো ভিডিওটার রিক্যাপ এবং সামারি করব এবং লাস্টে একটা এডিশনাল চ্যাপ্টার রয়েছে। এডিশনাল চ্যাপ্টারে এই ফান্ডটি সম্বন্ধে আমি আমার পার্সোনাল টেক দেব। লাস্টের চ্যাপ্টারের কয়েকটা সাব চ্যাপ্টার রয়েছে, কেন এই ফান্ডটি এত আন্ডার পারফর্ম করছে, তাদের স্ট্র্যাটেজিতে কি কি ভুল রয়েছে আমার পার্সোনাল ওপিনিয়নে, এবং তাদের কিছু কি হোল্ডিং আছে যেটা নিয়ে আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আছে, যেরকম ব্যাকবিসি, রেনেটা, এই স্টকগুলো তারা এখনো হোল্ড করছে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে চলে যাই। ভিডিওর প্রথম চ্যাপ্টারে আমরা শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডের সাথে আমাদের বাংলাদেশের অন্য 3টি ব্যালেন্স ফান্ডের কম্পেয়ার করব এবং এই সবকটি ফান্ডকে কম্পেয়ার করার জন্য বেঞ্চমার্ক হিসাবে আমরা ডিএসটিএক্স ইন্ডেক্সকে ব্যবহার করব। আমরা প্রথমে শুরু করছি ওয়াইটিডি রিটার্ন, মানে কি ইয়ার টু ডেট রিটার্ন। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কি রিটার্ন দিয়েছে। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে ওয়াইটিডি রিটার্ন হচ্ছে 19.25%, সেখানে শান্তা ফার্স্ট ইনকাম ফান্ড রিটার্ন দিয়েছে 9.96%। 21 ফার্স্ট ইউনিট ফান্ড এর ওয়াইটিডি রিটার্ন হচ্ছে 19.86%। বিআইপিবি ব্যালেন্স ফান্ড তার রিটার্ন হচ্ছে 10.53%। এজ বাংলাদেশ মিউচুয়াল ফান্ড এটিও একটি ব্যালেন্স ফান্ড, এই রিটার্ন হচ্ছে 17.25%। মানে কি, কম্পেয়ার করলে এই 3টা ফান্ড থেকে শান্তা ফার্স্ট ইনকামের রিটার্ন অনেক কম এসেছে এবং কি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে মানে আমাদের ইন্ডেক্স থেকেও এর রিটার্ন অনেক কম এসেছে। এক বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের রিটার্ন হচ্ছে 15.44%, সেখানে শান্তা ফার্স্ট ইউনিট ইনকাম ফান্ডের রিটার্ন হচ্ছে
6.47%। 21 ফার্স্ট ইউনিটের রিটার্ন হচ্ছে 27.30%। বিআইপিবি ব্যালেন্স ফান্ডের রিটার্ন হচ্ছে 12.87%। এজ এর রিটার্ন হচ্ছে 22.28%। মানে কি 1 বছরের ব্যবধানেও শান্তার এই মিউচুয়াল ফান্ডটি তারা ইন্ডেক্সের থেকেও কম পারফরমেন্স করেছে, আমাদের দেশের অন্য ব্যালেন্স ফান্ডগুলো থেকে কম পারফরমেন্স দিয়েছে। এখন আমরা দেখব 3 বছর রিটার্ন। 3 বছরে আমাদের ইন্ডেক্সের রিটার্ন নেগেটিভ -7.59%, সেখানে শান্তা রিটার্ন হয়েছে -7.10%। 21 রিটার্ন দিয়েছে 44.88%, বিআইপিবি এর রিটার্ন হয়েছে 30.81%, এজ এর রিটার্ন হয়েছে 44.84%। মানে কি শান্তা এর ফান্ডটি গত 3 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে। আপনি যদি গত 3 বছর আগে শান্তার ইউনিট কিনতেন, এখনো আপনি লসে থাকতেন, যেখানে আমাদের দেশের অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলা রিজনেবলি রিটার্ন দিয়েছে, আমাদের পুরা ওভারঅল ইন্ডেক্স থেকে অল্প একটু বেটার করেছে। এখন আমরা 5 বছর রিটার্ন দেখব। 5 বছরেও আমাদের ইন্ডেক্সের রিটার্ন নেগেটিভ, কিন্তু শান্তার ফান্ডটি 1.61%, মানে নামমাত্র 1% রিটার্ন দিয়েছে। 21 রিটার্ন হচ্ছে গত 5 বছরে 16.48%। বিআইপিবি ব্যালেন্স ফান্ডের গত 5 বছর রিটার্ন হচ্ছে 36.36%। এজ বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স হচ্ছে 44.28%। মানে কি 5 বছর রিটার্ন অনুযায়ী শান্তার ব্যালেন্স ফান্ডটি অল্প একটু রিটার্ন দিয়েছে, যদিও ইনফ্লেশনকে বিট করেনি, যেখানে আমাদের দেশের অন্যান্য ফান্ডগুলা মোটামুটি একটা রিটার্ন দিয়েছে, যদিও লুক্রেটিভ না, মোটামুটি একটা রিটার্ন দিয়েছে। চলুন আমরা দেখব এখন সিন্স ইনসেপশন, মানে কি যেদিন থেকে শুরু করেছে সেই দিন থেকে আমাদের দেশে ফান্ডগুলো কেমন রিটার্ন দিয়েছে। শান্তা এর ফার্স্ট ইনকাম ফান্ড যেদিন থেকে শুরু করেছে, মানে 8 বছর আগে থেকে 67.99% রিটার্ন দিয়েছে। 21 মিউচুয়াল ফান্ড 134.35% রিটার্ন দিয়েছে। বিআইপিবি এর ব্যালেন্স ফান্ড 57.89% রিটার্ন দিয়েছে এবং এজের ফান্ড 130.15 রিটার্ন দিয়েছে। আপনি যদি দেখুন শান্তার মিউচুয়াল ফান্ডটি কনসিস্টেন্টলি ওয়াইটিডি রিটার্ন, 1 বছর রিটার্ন, 3 বছর রিটার্ন এবং সিন্স ইনসেপশন থেকে রিটার্ন, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, এই 3টা ক্ষেত্রেই আমাদের দেশের অন্যান্য ফান্ডকে আন্ডার পারফর্ম করে আসছে। এর রিটার্ন আমাদের দেশের ইন্ডেক্সের কাছাকাছি। আমাদের দেশের ইন্ডেক্স ভালো করলে এই ফান্ডটি ভালো করে, যদি ইন্ডেক্স খারাপ করে তাহলে এই ফান্ডটি খুব খারাপ করে। আপনি যদি দেখুন প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে এর রিটার্ন ইন্ডেক্সের কাছাকাছি। এখানে ফান্ড ম্যানেজাররা কোনো এক্সট্রা ভ্যালু অ্যাড করছেন না। গত 3 বছরে ডিএস ইন্ডেক্স এর রিটার্ন হয়েছে -7.59%, আর শান্তা রিটার্ন হয়েছে -7.10%। মানে কি আমাদের ডিএস ইন্ডেক্স যেখানেই যাচ্ছে সেখানেই তাদের রিটার্ন যাচ্ছে। কিন্তু আপনি যদি দেখুন বাংলাদেশের অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলা 21 এর রিটার্ন দিয়েছে 44.88%, বিআইপিবি রিটার্ন দিয়েছে 30.81%, এজ এর রিটার্ন হয়েছে 44.84%। তারা 30-40% মতন রিটার্ন দিয়েছে। কিন্তু শান্তায়ের ফান্ডটি যেখানে ইন্ডেক্স যায় তাদের রিটার্ন সেখানেই যায়। এখানে তাদের ফান্ড ম্যানেজাররা কোনো ভ্যালু অ্যাড করছেন না। এখানে ফান্ড ম্যানেজাররা বেতন নিচ্ছেন কোনো কাজ না করে। ধরেন আপনি একটি কাজের লোক রাখলেন যে আপনার বাসাটা রং করার কাজ করবে। আপনি সকালে একজনকে কাজ দিয়ে গেলেন, বিকালে আপনি অফিসে আসলেন, এসে দেখলেন আপনার ঘরটা রং করা হয়নি। তাহলে কি যে লোকটাকে আপনি কাজে রেখেছেন তার বেতন দিবেন, তাকে পে করবেন? আপনি তাকে পে করবেন না। ফান্ড ম্যানেজিং এমন একটা পেশা যেখানে আপনি কোনো ভ্যালু অ্যাড করবেন না, তবুও আপনি বেতন ঠিকই নেবেন। এই ফান্ডের ম্যানেজার এবং এই ফান্ডটা কোনো ভ্যালু অ্যাড করেনি গত 3 বছর, কিন্তু তবুও তারা ম্যানেজমেন্ট ফি নিচ্ছে। শান্তা ব্যালেন্স ফান্ডের ফি খুব সম্ভবত 2% বা 2.5%-এর মতো। তারা যদি কোনো রিটার্ন নাও জেনারেট করে দেয়, তবুও আপনার থেকে প্রতি বছর বছর এই রিটার্নটা নিবে। আর এই ফিটা প্রতিদিন কাটা হয়। 1 বছরের ফিটাকে 365 দিয়ে ভাগ করে ওই ফিটা প্রতিদিনের ফিটা প্রতিদিন কেটে রেখে দেয়। এই ভিডিওর ইন্ট্রোতে আমি যেই কথাটা বলছিলাম, এই ফান্ডের পারফরমেন্স আটারলি ডিসঅ্যাপয়েন্টিং। এইখানে ফান্ড ম্যানেজাররা কোনো ভ্যালু অ্যাড করছেন না। এখানে তাদের একটা আর্গুমেন্ট হতে পারে, ভাই আমাদের ফান্ডের সাইজ অনেক বড়, 80 কোটি টাকার একটা ফান্ড, আমরা চাইলে স্টক বিক্রি করতে পারি না। কিন্তু একজন রিটেল ইনভেস্টরের সাইড থেকে এটা কোনো কিছু যায় আসে না আপনাদের ফান্ড বড় না ছোট। আমি টাকা দিয়েছি, আপনি আমাকে রিটার্ন জেনারেট করে দিবেন। কিন্তু আপনি গত 8 বছর রিটার্ন তো জেনারেট করেননি, আপনি ইনফ্লেশনকে বিট করতে পারেননি এবং আপনি ব্যাংকের এফডিআর কে বিট করতে পারেননি। যেখানে আমাদের বাংলাদেশের অন্যান্য মিউচুয়াল ফান্ড রিজনেবলি এবং অ্যাকসেপ্টেবল রিটার্ন দিচ্ছে, সেখানে আপনাদের পারফরমেন্স নাই। আপনারা বসে বসে মাংনা মাংনা বেতন নিচ্ছেন, মানুষের টাকাগুলা খাচ্ছেন। কয়েক সপ্তাহ আগে শান্তার আরিফ খান স্যার, উনি টিবিএস এর একটা অনুষ্ঠানে এসেছিলেন। উনি এসে বলছেন যে আমাদের দেশের ওপেন এন্ড ফান্ডগুলা খুব ভালো করছে। এই ফান্ডগুলা 15%-এর বেশি রিটার্ন দিয়েছে গত বছর। প্রথম 5টা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড ধরেন আইডিএলসি, শান্তা, ভিআইপিবি, এজ,
আমাদের ২১ যারা আছে, এদের যদি আপনি রিটার্ন দেখেন, আপনি দেখবেন যে এদের কিন্তু গত ১-১.৫ বছরে কারো রিটার্নই ১৫% এর নিচে হচ্ছে না। ফিক্সড ইনকাম ফান্ডে ১২-১৩%, ১৫%, ইভেন কারো ২০% হয়েছে। আর অন্যগুলাতেও ইকুইটি ফান্ডও 15% প্লাস। সো আপনি আসছেন আপনার ফান্ডের মার্কেটিং করতে, 15% রিটার্ন কথা বলছেন, কিন্তু আপনাদের ফান্ড গত ১ বছরে 12.47% রিটার্ন দিয়েছে। আপনি যে 15% রিটার্নের কথা বলছেন, ওটা অন্যদের ফান্ডে দিয়েছে, আপনাদের ফান্ড দেয়নি। এই ভিডিওর শেষ পার্টে এই ফান্ড নিয়ে আমার আরো অনেক কথা বলার আছে, সেইগুলা বলবো, সেইগুলা এই ভিডিওর লাস্ট পার্টে বলবো। তো চলুন এখন আমরা দেখি এই ফান্ড গত কোয়ার্টারে কি কি স্টক কিনেছে এবং কি কি স্টক বিক্রি করেছে। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা ৫,৬৫০ জন। ২০২৬ সালের আমার একটা গোল হচ্ছে ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা করা। আমার এই ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা হতে আর ৪,৩৫০ জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার চ্যানেল নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করেননি। আমি প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের এখানে নিয়ে আসবো। যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব এক্সিট এবং রিব্যালেন্সিং। শান্তা ব্যালেন্স ফান্ড লাস্ট কোয়ার্টারে কি কি স্টক বিক্রি করেছে। ইবনে সিনা এই স্টকটির তারা ১,৭৭,টি ইউনিট সেল করে দিয়েছে। তারা এই পজিশনটি থেকে ইবনে সিনার আর একটি শেয়ারও তাদের কাছে নেই। আনুমানিক ২,৯৪,০০,০০০ টাকা শেয়ার বিক্রি করেছে। তাদের দ্বিতীয় যে পজিশনটি সেল করেছে সেটি হলো বেকন ফার্মা। এই কোম্পানিটির তারা ৩৫,০০০ শেয়ার বিক্রি করে দিয়েছে, পুরাটাই বিক্রি করে দিয়েছে। এই কোম্পানির আর কোনো শেয়ার হোল্ড করছে না। তারা আনুমানিক ৩৭ লাখ টাকা শেয়ার বিক্রি করেছে লাস্ট কোয়ার্টারে। শান্তা ব্যালেন্স ফান্ড ইবনে সিনা এবং বেকন ফার্মা এই দুটি স্টক থেকে পুরোপুরি এক্সিট নিয়েছে। নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব শান্তা ব্যালেন্স ফান্ড কি কি স্টক কিনলো। বেক্সিমকো ফার্মা এই শেয়ারটির তারা ৪,২১,২৪৩টি ইউনিট কিনেছে। তারা এই স্টকটির হোল্ডিং অনেক বাড়িয়েছে, 936.10% বাড়িয়েছে। কোয়ার্টারের হোল্ডিং থেকে তাদের হোল্ডিং 9 গুণ বাড়িয়েছে। দ্বিতীয় পজিশন হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের তারা ৭০,২৬৫টি ইউনিট বাড়িয়েছে। তাদের স্টক পজিশন 16.35% ইনক্রিজ হয়েছে। এখানে মনে রাখা দরকার ব্র্যাক ব্যাংক 15% স্টক বোনাস দিয়েছে। 16% যেহেতু তাদের ইনক্রিজ হয়েছে, এখানে তাদের 1.35% অ্যাকচুয়াল ইনক্রিজ হয়েছে। বাকিগুলো এসেছে ব্র্যাক ব্যাংকের স্টক ডিভিডেন্ড থেকে। এবং লাস্টে যে পজিশনটা অ্যাড করেছে সেটা হলো ব্যাটবিসি। ব্যাটের তারা ৭,৯২৭ ইউনিট কিনেছে এবং তাদের কারেন্ট হোল্ডিং এর 5.14% বাড়িয়েছে। কিছুদিন আগে আমরা এজ মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ভিডিও বানাই। এজ মিউচুয়াল ফান্ডটিও ব্যাটবিসি এর হোল্ডিং বাড়িয়েছে। তার মানে কি শান্তার ব্যালেন্স ফান্ড গত কোয়ার্টারে যেসব স্টক কিনেছে বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং ব্যাটবিসি। চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমরা গিয়ে দেখব যেসব স্টক আনচেঞ্জ রয়েছে। এই চ্যাপ্টারে আমরা দেখব শান্তা ব্যালেন্স ফান্ডের যেসব স্টক অন হোল্ড, এই স্টকগুলা তারা কিনেও নি, বিক্রিও করেনি। প্রথম হচ্ছে স্কয়ার ফার্মা, ৩,২৫,৮৭৩টি ইউনিট হোল্ড করছে। দ্বিতীয় হচ্ছে রেনেটা। রেনেটার তারা ১,২৭,২২৩টি ইউনিট হোল্ড করছে, যা লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কোনো চেঞ্জ হয়নি। বার্জারে তারা ৪৬,৫৮৪টি ইউনিট হোল্ড করছে, যার কোনো চেঞ্জ হয়নি গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে। ব্র্যাকেট ব্যান্ড কাইজার এই কোম্পানিটির ১৩,৭৬৪টি ইউনিট হোল্ড করছে, যা গত কোয়ার্টার থেকে আনচেঞ্জ রয়েছে। স্কয়ার ফার্মা, রেনেটা, বার্জার, রেকেট ব্যান্ড কাইজার। চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা শান্তা ব্যালেন্স ফান্ডের পুরা পোর্টফোলিওটাকে অ্যানালাইজ করব। এই চ্যাপ্টারে আমরা শান্তা ব্যালেন্স ফান্ডের পুরা পোর্টফোলিওটাকে অ্যানালাইজ করব। তাদের ১ নাম্বার পজিশন হচ্ছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে আনচেঞ্জ রয়েছে এবং তারা ইউনিট হোল্ড করছে ৩,২৫,৮৭৩টি এবং তাদের প্রত্যেকটা স্টকের কেনা দাম ২২৭ টাকা ৩০ পয়সা। এই স্টকটাতে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে ৭,৪১,০০,০০০ টাকা। এটি তাদের ওভারঅল পোর্টফোলিওর 8.6%। গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে তারা পজিশন ইনক্রিজ করেছে। তারা এখন ইউনিট হোল্ড করছে ১,৬২,০৩৮টি। এভারেজ কেনা দাম ৪৪৫ টাকা ২০ পয়সা। এই স্টকটিতে তারা ইনভেস্ট করেছে ৭,২১,০০,০০০ টাকা এবং এটি তাদের পোর্টফোলিওর 8.4%। তাদের হোল্ডিং এর তৃতীয় যে স্টকটি রয়েছে সেটি হলো বার্জার। বার্জারের হোল্ডিং লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে আনচেঞ্জ রয়েছে। ৪৬,৫৮৪টি ইউনিট হোল্ড করছে এবং প্রত্যেকটা স্টকের এভারেজ কিনা দাম ১৫১০ টাকা ১৮ পয়সা। এই স্টকটিতে তারা ইনভেস্ট করেছে ৭,৩০,০০০ টাকার মতো। এই স্টকটি তাদের পোর্টফোলিওর 8.2%। চতুর্থ তাদের যে পজিশনটি সেটি হচ্ছে রেনেটা। লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে আনচেঞ্জ রয়েছে। এই স্টককে তারা ১,২৭,২২৩টি ইউনিট হোল্ড করছে এবং প্রত্যেকটা স্টকের এভারেজ কেনা দাম ৫০৪ টাকা ৩১ পয়সা। এই বার্জার স্টকে তারা ইনভেস্ট করেছে
6,42,00,000 টাকা। এটি তাদের পোর্টফোলিওর 7.5%। 5 নাম্বার পজিশনটি হচ্ছে বেক্সিমকো ফার্মা। তারা হিউজ পরিমাণ ইনক্রিজ করেছে এই শেয়ারটি। এখন তারা এই শেয়ারটি হোল্ড করছে 4,66,243টি। এই স্টকটির তাদের অন এভারেজে কিনা দাম 125 টাকা 49 পয়সা। বেক্সিমকো ফার্মাতে তারা ইনভেস্ট করেছে 5,85,00,000 টাকা। এটি তাদের ওভারঅল পোর্টফোলিওর 6.8%। 6 নাম্বার তাদের পজিশন হচ্ছে রেকিট ব্যাংকাইজার। গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে হোল্ডিং আনচেঞ্জ রয়েছে। রেকিটের তারা শেয়ার ওন করছে 13,764টি। এই রেকিট শেয়ারগুলা তারা অন এভারেজে কিনেছে 3,376 টাকা 93 পয়সা করে। এই শেয়ারটি তারা হোল্ড করছে 4,65,00,000 টাকা এবং এই শেয়ারটি তাদের ওভারঅল পোর্টফোলিওর 5.4%। 7 নাম্বার পজিশন হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের শেয়ার তাদের লাস্ট কোয়ার্টারে ইনক্রিজ হয়েছে। তারা এখন এই শেয়ারটি 5 লাখ ইউনিট হোল্ড করছে। প্রত্যেকটা শেয়ারের অন এভারেজ কিনা দাম 63 টাকা 44 পয়সা। তারা এই শেয়ারটি কিনেছে 3,17,00,000 টাকা। তাদের ওভারঅল পোর্টফোলিওর ব্র্যাক ব্যাংকের এলোকেশন হচ্ছে 3.7%। তো এই ছিল শান্তা ব্যালেন্স ফান্ডের স্টকের এলোকেশন। এই স্টক বাদেও তাদের পোর্টফোলিওতে অনেক ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট আছে, ট্রেজারি বন্ড বা অনেক বন্ড। তাদের পোর্টফোলিওতে রাফলি 50%-এর মতো হচ্ছে গিয়া এই ইকুইটি আছে আর 50% হচ্ছে ফিক্সড ইনকাম। এই ছিল শান্তা ব্যালেন্স ফান্ডের ওভারঅল পোর্টফোলিও। নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা এই ওভারঅল পোর্টফোলিওটার একটা রিক্যাপ এবং সামারি করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আপনারা অনেকে আছেন আপনার নিজের ক্যারিয়ারে বেস্ট, আপনি বেস্ট ডাক্তার, আপনি বেস্ট ইঞ্জিনিয়ার অথবা আপনি বেস্ট ব্যবসায়ী, কিন্তু আপনি ইনভেস্টিং সম্বন্ধে অনেক ধারণা রাখেন না, পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে ধারণা রাখেন না, আপনি অনেক বিজি প্রফেশনাল, আপনার ডেইলি স্টক মার্কেট দেখা সম্ভব হয় না। আপনি চাইলে আমার এই কনসাল্টিং সার্ভিসটা বুক করে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে সর্ট আউট করতে পারেন। আপনি আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন। আপনি আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। আপনি আমার এই কনসাল্টিং সার্ভিসটা বুকিং এর মাধ্যমে আপনি আমাকে আপনার ইনভেস্টিং পার্টনার হিসাবে দেখতে পারেন। আমার এই কনসাল্টিং সার্ভিসটির বুকিং এর লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার এই সার্ভিসটি বুক করতে পারেন। এই চ্যাপ্টারে আমরা এই অ্যানালাইসিসের রিক্যাপ এবং সামারি করব। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে শান্তা ব্যালেন্স ফান্ড ইবনে সিনা এবং বেকন ফার্মা থেকে পুরোপুরি এক্সিট নিয়েছে, মানে সবগুলা শেয়ার বিক্রি করে দিয়েছে। তারা বেক্সিমকো ফার্মার শেয়ার হিউজ পরিমাণে বাড়িয়েছে। তারা নতুন করে 4.2 লাখ শেয়ার কিনেছে। তাদের ব্র্যাক ব্যাংক এবং বেটের শেয়ার অল্প পরিমাণ বাড়িয়েছে এবং তাদের কোর যে পজিশন আছে স্কয়ার ফার্মা, রেনেটা, বার্জার এবং রেকিট ব্যাংকাইজার, এই শেয়ারগুলোর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এই ছিল আমাদের অ্যানালাইসিসের সামারি। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমি এই ফান্ড সম্বন্ধে আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন দিব। আমি যখন ইনভেস্টিং শুরু করি তখন মূলত শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের একটা ফান্ডে ইনভেস্ট করি। এর কারণ ছিল গুগলে আমি গিয়ে যখন মিউচুয়াল ফান্ড লিখি এদের ফান্ডটা আমার সামনে আসে এবং আমি দেখি যে এদের অনেক বড় বিল্ডিং আছে, অনেক নামডাক আছে। তো এসবের জন্য আমি এদের ফান্ডে ইনভেস্ট করি। আমি এদের ফিক্সড ইনকাম ফান্ডে ইনভেস্ট করি। মূলত আমার এক্সপিরিয়েন্স খারাপ হয়নি। তাদের আরএম অনেক ভালো লোক, অনেক সাপোর্টিভ। তাদের আরএম আমাকে সব দিক দিয়ে সাপোর্ট করেছে এবং ওই ফান্ডটা থেকে রিটার্নও মোটামুটি অ্যাকসেপ্টেবল এসেছে। আমি 1 বছরে 14%-এর মতো রিটার্ন পেয়েছি। আমার পার্সোনালি এদের ফান্ড সম্বন্ধে একটু অভিজ্ঞতা আছে, তো সেখান থেকে আমি আমার কিছু অবজারভেশন শেয়ার করতে চাই। আগেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। এখানে অনেক কথা বলবো যেটা ফ্যাক্ট নয় বা ট্রুথ নয়, সেটা হচ্ছে আমার ওপিনিয়ন। আমি যদি কোনো ভুল কথা বলে ফেলি তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন। আমার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে শান্তার এই ব্যালেন্স ফান্ডটা তাদের আইডেন্টিটি লুজ করে ফেলেছে। এই ফান্ডটা আগে চালাইতেন মোহাম্মদ ইমরান হাসান স্যার। উনি এই ফান্ডটি থেকে চলে গিয়ে ওনার নিজের ফান্ড দিয়েছেন। আপনারা হয়তো ওনার ভিডিও ইউটিউবে দেখেছেন, উনিও আমার মতো ভিডিও বানান। উনি অনেক ট্যালেন্টেড একজন ফান্ড ম্যানেজার। উনি যখন এই ফান্ডে ছিলেন এই ফান্ডটা অনেক ভালো রিটার্ন দিত, কিন্তু উনি চলে যাওয়ার পর থেকে এই ফান্ডটার আরো অধপতন শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 23-এর মধ্যে ফ্লোর প্রাইস ছিল, 23-এর শেষের দিকে খুব সম্ভবত ইমরান স্যার এই ফান্ডটি ছেড়ে চলে যান। তারপর থেকে পতন শুরু হয়। এই পতনের অনেকগুলা কারণ আছে। প্রথম কারণ যেটা হলো 23-এর শেষের দিকে ফ্লোর ছেড়ে দেয়, তো তাদের শেয়ারগুলার ফ্রি ফল হতে থাকে। আমার মতে এইখানে যদি কোনো কনফিডেন্ট ফান্ড ম্যানেজার থাকতো এই জিনিসগুলাকে টেক কেয়ার করতে পারতো। নতুন যে ফান্ড ম্যানেজার আছে উনি হতে পারে ইমরান ভাইয়ের মতো অতটা এক্সপার্ট নয় বা ওনার কনভিকশন অত স্ট্রং নয়। তো আমার মতে অনেক ভালো ফান্ড ম্যানেজার এই পতনটাকে রোধ করতে পারতো। অথবা এরকম হইতে পারে ইমরান স্যার উনি যে পজিশনগুলো নিয়েছেন নতুন ফান্ড ম্যানেজার ঠিক করে বুঝে উঠতে পারেনি তারা এই পজিশনগুলো নিয়ে কি করবে। এই যে দেখুন
এই ফান্ডার ন্যাব ভ্যালু ছিল 19 টাকা 91 পয়সা। এখন দেখুন এই ফান্ডার ন্যাব ভ্যালু কত হয়েছে। আপনি যদি অন্যান্য বাংলাদেশের অন্যান্য মিউচুয়াল ফান্ড দেখুন, তারা কিন্তু কোভিডের পর থেকে রিটার্ন দিচ্ছে, কিন্তু শান্তার এই ফান্ডটি তারা মূলত রিটার্ন দিতে পারেনি। তাই এটা আমি বলতে চাই, ইমরান হাসান স্যার এই ফান্ডটিতে চলে যাওয়ার পরে থেকে এই ফান্ডটার অধঃপতন শুরু হয়েছে। 2 নাম্বার পয়েন্ট যেটা আমার, এদের ফান্ড ম্যানেজার অনেক স্কিল, ফান্ড ম্যানেজার অনেক কিছু বুঝে, কিন্তু তাদের কর্পোরেট কালচার খুব একটা ভালো নয়। তাদের কর্পোরেট কালচার ইয়েস বস টাইপের। ইয়েস বস মানে কি, ধরেন ফান্ড ম্যানেজার ইন্ডিভিজুয়ালি ডিসিশন নিতে পারে না। ধরুন ফান্ড ম্যানেজার একটা স্টক বিক্রি করা দরকার, তার কি হচ্ছে, তার বসকে কল দিতে হচ্ছে, কল দিয়ে বলছে স্যার ব্যাডবিসির অবস্থা খারাপ, আমরা ব্যাডবিসি শেয়ারটা কি বিক্রি করে দিব। তিনি শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু জানেন না, তিনি বলছেন যে না ব্যাড তো ভালো কোম্পানি, এই শেয়ারটা কেন বিক্রি করবা। তো এরকম করতে করতে 50% পড়ে গেছে। তো এরকম হতে পারে যে ফান্ড ম্যানেজাররা অনেক স্কিলড, কিন্তু তাদের কর্পোরেট কালচার ভালো না। এই কর্পোরেট কালচারের কারণে ফান্ড ম্যানেজাররা ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে পারে না। 2 নাম্বার পয়েন্টটা পুরোপুরি আমার অনুমান। এখানে আমি যে কাহিনীটা বলছি এটা আমি অনুমান করে বলছি, এখানে এটা আমি স্পেকুলেশন করছি, এটা সত্য নাও হতে পারে। এরকম হতে পারে তাদের কর্পোরেট কালচার বাংলাদেশে সবচেয়ে বেশি। কিন্তু ফান্ডের পারফরমেন্স কেন এত আন্ডার পারফর্ম করছে, আমরা যেহেতু একটা কারণ বের করার চেষ্টা করছি, আমার মনে হচ্ছে এটা একটা কারণ হতে পারে। 3 নাম্বার পয়েন্টটা যদি দেখুন, এই কোম্পানিটা কনস্ট্যান্টলি হাই দামে স্টক কিনছে। এই শান্তা ব্যালেন্স ফান্ডের এন্ট্রি স্টক প্রাইস সব সময় হাই। আপনাদের কয়েকটা এক্সাম্পল দেই। এই যে দেখুন স্কয়ার ফার্মা তারা কিনেছে 227 টাকা 30 পয়সা করে। 227 টাকা করে কিভাবে কেনা যায় আল্লাহ মাহবুদি জানে। স্কয়ার ফার্মা 227 টাকা শেয়ার কয় দিনই দাম ছিল, তারা 227 টাকা করে কিনে বসে আছে। বেটের শেয়ার 445 টাকা 20 পয়সায় কিনেছে, মানে কি তাদের এই শেয়ারে 50% নাই। এখন যদি তারা তাদের দামে ফিরে যেতে চায়, এই শেয়ারটা যদি 100% রিটার্ন দেয়, তবে তাদের কেনা দামে ফিরে যাবে। 1510 টাকা দিয়ে কিনেছে। রেনেটা 504 টাকা। বেক্সিমকো ফার্মারও হাই দামে কিনেছে, একটু হাই দামে কিনেছে, এখন মার্কেটে দাম বেশি আছে 125 টাকা। মানে কি এই কোম্পানিটা কনস্ট্যান্টলি তাদের এন্ট্রি প্রাইস অনেক হাই, তারা অনেক দামে শেয়ার কিনে। আমি জানি না তারা ট্রেন্ড দেখে কিনে কিনা, তারা টেকনিক্যাল দেখে কিনে কিনা। শেয়ার যখন ট্রেন্ডে যায় তখন কিনতে পারে, আমি জানি না তারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিনে কিনা, মানে শেয়ার যখন আপ ট্রেন্ডে থাকে তখন কিনে। কিন্তু আমার মতে তাদের এন্ট্রি প্রাইস অনেক বেশি। আপনি এজের কিনা দাম দেখুন, বিআইপির কিনা দাম দেখুন, তারা কনস্ট্যান্টলি এই শেয়ারগুলা হাই দামে কিনছে। 4 নাম্বার আমার একটা ওপিনিয়ন হলো, তারা ব্যাডবিসি নিয়ে অনেক বড় একটা গাফলা করে ফেলেছে। আপনাদের আমি একটা টিবিএস এর আর্টিকেল দেখাই। এই যে দেখুন দা বিজনেস স্ট্যান্ডার্ডসে একটা আর্টিকেল পাবলিশ হয়। আর্টিকেলটি কবে পাবলিশ হয়? 5 জানুয়ারি 2025 সালে। আমার এখনো মনে আছে 5 জানুয়ারি 2025 সালে আমি কি করতেছিলাম। শীতের দিন সকাল ছিল, আমি সকালে ঘুম থেকে উঠে কফি খাচ্ছিলাম আর এই আর্টিকেলটা পড়ছিলাম। শান্তা যে সিকিউরিটিস উইংটা আছে, তারা টপ 7 স্টকের লিস্ট পাবলিশ করে। সেইখানে তাদের 1 নাম্বার যে পিকটা ছিল সেটা হলো ব্যাডবিসি। ব্যাডবিসি তখন 366 টাকা 6 পয়সাতে ট্রেড হচ্ছিল। তো শান্তা সিকিউরিটিস কি করে, তারা এই শেয়ারটাকে লং যায়। তারা ফেব্রুয়ারি মার্চের দিকে ব্যাট নিয়ে একটা রিপোর্টও পাবলিশ করে, সেখানে তারা এটাকে বাই সিগন্যাল বলে, যে এই শেয়ারটা কিনতে বলে। তখনও শেয়ারটার দাম 350 টাকার মতো ছিল। তখন বাংলাদেশের সবগুলা মিউচুয়াল ফান্ড, এজ অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলা এই শেয়ারটা বিক্রি করতেছিল, কিন্তু শান্তা মিউচুয়াল ফান্ড এই শেয়ারটাতে লং ছিল। তারা বলতেছিল এই শেয়ারটার 8-9% ডিভিডেন্ড ইল্ড। আপনি যদি দেখুন ব্যাডবিসি তাদের কেনা দাম থেকে 50% এখন পড়ে গেছে। আমার মতে তাদের এই ব্যাডবিসির টেকটা রং ছিল। তাদের এই ব্যাডবিসির কারণে তাদের পোর্টফোলিওর অনেক বড় রকমের আন্ডার পারফরমেন্স করছে। আমার মতে এই শেয়ারটা তাদের গত বছর 20-25% লসে সেল করে বেরিয়ে গিয়ে তারা ভালো ব্যাংক যেগুলো আছে ইবিএল, সিটি, এইগুলা কিনলে তারা এই লসটা রিকভার করতে পারতো। আমরা যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছি তারা না জানি না, কিন্তু আমার মতে শান্তা সিকিউরিটিজ তারা তো এই বিষয়টা বুঝতেছিল যে ব্যাট এর কোম্পানি বন্ধ হচ্ছে, এর হাই ট্যাক্স ইম্পোজ হচ্ছে, এই শেয়ারটা ওই কোয়ার্টারে ইচ্ছা মতো বিক্রি করতেছিল। তাদের পোর্টফোলিও 10% এই শেয়ারটা ছেড়ে দিয়েছে। আমার মতে শান্তার মতো ফান্ডগুলা এই শেয়ারটার আরেকটু ভালো ডিসিশন নেওয়া উচিত ছিল। তারা ব্যাট এই পজিশনটাতে ফেসে গেছে। 50% লস দিলে তাদের 3 কোটি টাকা লস দিতে হবে, তাদের 3 কোটি টাকা লস দিতে ফাটবে। তারা বলে যে আমরা ব্যালেন্স ফান্ড, আমরা ইনভেস্টরদের রিস্ক নিচ্ছি না। 50% আপনারা এত কেন যাইতে দেন? আপনাদের তো আগে স্টপ লস নেওয়া দরকার ছিল। 5 নাম্বার আমার যে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, এদের পোর্টফোলিওতে সব ডিফেন্সিভ স্টক, এখানে কোনো গ্রোথ স্টক নাই। স্কয়ার ফার্মা, ব্যাট, বার্জার, রেনেটা এটা হইতে পারে একটা টার্ন অ্যারাউন্ড কোম্পানি, মানে এখন খারাপ করছে যদি ভালো হয়। বেক্সিমকো ফার্মা মোটামুটি গ্রোথ টাইপের একটা কোম্পানি, ডিভিডেন্ড খুব বাজে।
রেকিট কোম্পানি, এটা তো একটা ডিফেন্সিভ কোম্পানি। ব্রাক ব্যাংকের দাম কিন্তু অলরেডি একটা রেডি হয়েছে, এখন এখানে আছে। তার মানে কি এই পোর্টফোলিওতে কোনো গ্রোথ শেয়ার নাই, এরকম শেয়ার নাই। সিটি ব্যাংক, ইবিএল, প্রাইম ব্যাংক, যে শেয়ারগুলোর ভবিষ্যৎ আছে, এখানে সব ডিফেন্সিভ শেয়ার। তার মানে কি ফিউচারেও আরো এই ফান্ডটার আন্ডার পারফরমেন্স করার সম্ভাবনা রয়েছে। যেখানে এজ বা অন্যান্য ফান্ডগুলো অনেক রিটার্ন দেবে, এই কোম্পানিটার আরো ফিউচারে আন্ডার পারফর্ম করার পসিবিলিটি রয়েছে। হাই গ্রোথ কোম্পানির মধ্যে ব্রাক ব্যাংক, যেটার অলরেডি একটা র্যালি হয়েছে, কে জানে এখান থেকে দাম বাড়ে কিনা না এখান থেকে আরো কমে যায়, কেউ কিন্তু জানে না। এই কোম্পানি নিয়ে এখন আমার ফ্র্যাঙ্ক অপিনিয়ন কি? আমার অপিনিয়ন হচ্ছে এই ফান্ডটি একটি ভ্যালু ডিস্ট্রাকটিভ ফান্ড, ইনভেস্টরদের ভ্যালু ডিস্ট্রাকটিভ করছে, শুধুমাত্র শর্ট টার্ম না। আমরা কিন্তু অলরেডি দেখেছি এই ফান্ডটি 1 বছর, 3 বছর এবং 5 বছর, মানে কি শর্ট মিড লং টাইমে ইনভেস্টরদের বাজে পারফরমেন্স দিচ্ছে। এই ফান্ডটি তাদের শাইনি মার্কেটিং ক্যাম্পেইন করে, বিভিন্ন মার্কেটিং এর টাকা খরচ করে এই ইনভেস্টরদের তাদের ফান্ডে নিয়ে আসে, কিন্তু এখানে রিটার্ন দিতে পারে না। এখন তাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে, আমার মতে এই স্টকগুলো লং টাইমে খুব একটা ভালো রিটার্ন দিবে না। ইন্ডেক্সকে যদিও বিট, কিন্তু আমাদের দেশে অন্য মিউচুয়াল ফান্ড যেগুলো আছে, এজ, বিআইপিবি, 21, এগুলাকে কোনো রকমেই বিট করতে পারবে না। আমার মতে এই কোম্পানিটার উচিত হবে তাদের স্ট্র্যাটেজিটাকে ভালো করে রিফাইন করা, তাদের পোর্টফোলিওটাকে রিকনস্ট্রাক্ট করা, তাদের ক্যাপিটালকে ভালো করে অ্যালোকেশন করা। আর তারা যদি না করতে পারে, তারা তাদের ইনভেস্টরদের টাকা ফিরিয়ে দেখ। আর তারা ইনভেস্টরদের বলুক, ভাই আমরা গত 8 বছরে ইনফ্লেশনকে বিট করতে পারছি না, আমরা ব্যাংক এফডিআর রিটার্ন বিট করতে পারছি না, আপনাদের টাকা আপনারা ফিরিয়ে নিয়ে যান। বিদেশে অনেক ফান্ড ম্যানেজার আছে যারা অনেক হাই ইথিক্স, তাদের স্ট্র্যাটেজি যদি কাজ না করে তারা টাকা ফেরত দিয়ে দেয়। আপনারা হয়তো বিগ শট মাইকেল বেরির নাম শুনেছেন। মাইকেল বেরি কয়েকদিন আগে তাদের ইনভেস্টরদের সব টাকা ফিরিয়ে দিয়েছে। উনি বলেন যে আমার স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করে না। আপনারা হয়তো নিক স্লিপ এর নাম শুনেছেন। নিক স্লিপ অনেক ফেমাস একজন ইউকের ইনভেস্টর, তিনিও তাদের ইনভেস্টরদের টাকা ফেরত দিয়ে দিয়েছেন। আমার মতে তারা যদি ভালো পারফরমেন্স না করে, তারা তাদের ইনভেস্টরদের টাকাটা ফিরিয়ে দিক, যেহেতু তারা গত 8 বছরে ইনফ্লেশনকে বিট করেনি এবং ব্যাংক এফডিআর কে বিট করেনি। নেক্সট 2 ইয়ার যদি মিরাকেল হ্যাপেন হয়, তাহলেই তারা 10 বছরের পিরিয়ডে বিট করতে পারবে। তারা হয় ইমরান হাসান স্যারের মতো একজন দক্ষ ফান্ড ম্যানেজার আনুক, আর না হলে তারা তাদের টাকাটা ইনভেস্টরদের ফিরিয়ে দেখ, ইনভেস্টররা তাদের অনেক রেসপেক্ট করবে। তারা শাইনি মার্কেটিং করে তাদের এই ফান্ডটাকে অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু বাংলাদেশের ইনভেস্টররা একটা অ্যাকসেপ্টেবল রিটার্ন পাচ্ছে না। ইনভেস্টররা যদি নিজে নিজে স্কয়ার ফার্মা, আমেরিকো, ব্রাক ব্যাংক নিজে নিজে কিনে ধরে রাখতো, এই ফান্ডটা থেকে অনেক ভালো রিটার্ন পেত। আমার এই ভিডিওর অপিনিয়নগুলা অনেকের কাছে হাস মনে হতে পারে, আমার মতে এটা একটা ফেয়ার ক্রিটিক। আপনারা 1 লক্ষ টাকা মাসে বেতন নেবেন এবং ফান্ডে পারফরমেন্স করতে পারবেন না, এটা তো হয় না, এটা তো অ্যাকসেপ্টেবল না। এই ছিল আমার আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমার এই পুরা প্রেজেন্টেশন লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা এর অ্যাক্সেস রিকোয়েস্ট দিতে পারেন। অ্যাক্সেস রিকোয়েস্ট পাওয়ার পর আপনারা এই পুরা প্রেজেন্টেশনটা নিজে নিজে পড়ে নিতে পারবেন। আমি একটু কুইক শাউট আউট দিতে চাই বিনি অ্যাপকে। আমি অ্যাপ স্টোরে একটা অ্যাপ পেয়েছি, নাম বিনি। আমার কাছে এই অ্যাপটা খুব ভালো মনে হয়েছে, যদিও তারা এই ভিডিওর স্পন্সর নয়। আপনারা এই অ্যাপটিতে বাংলাদেশের টপ মিউচুয়াল ফান্ডগুলোকে কম্পেয়ার করতে পারবেন, যেটা আমার এই ভিডিওটা বানাতে গিয়ে রিসার্চ প্রসেসে অনেক হেল্পফুল হয়েছে। আপনারা যদি কেউ বিনি থেকে আমার ভিডিওকে স্পন্সর করতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের কয়েকটি ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমরা স্টক নিয়ে খোলামেলা কথা বলতে থাকি। আপনারা যদি জয়েন করতে চান, তার লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।